পরি চোখ মেলে বলল, প্লিজ। নীল মৃদু হেসে বলল, আমি তো পারছি না পরি তোমাকে নিজের মধ্যে মিশিয়ে নিতে। ইচ্ছে করছে, অবাধ্য সব ইচ্ছে জাগছে। তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। সব ছেলেরাই চায় তার প্রিয় মানুষটিকে একটু ছুঁয়ে দিতে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করেছি। আমি কখনো অন্য কিছু ভাবিনি, শুধু তোমাতে বিলীন হয়েছি। তুমি যেন ডেসপারেট না হয়ে পড়ো তার জন্য দূরে থেকেছি। আমি কি তোমায় খুব বেশি কষ্ট দিয়েছি? আচ্ছা, আমি আমার ভালোবাসা দিয়ে কি সেই কষ্টটা লাঘব করতে পারবো না? তোমায় সুখে রাখতে পারবো না? আমি এত তুচ্ছ কেন পড়ি? এক নিমেষে কেন পাচ্ছি না তোমার কষ্ট দূর করে দিতে? আমি কি ব্যর্থ প্রেমিক? আমি হতে চাই না ব্যর্থ প্রেমিক। আমি আমার ছোট্ট পৃথিবীতে তোমায় নিয়ে থাকতে চাই পড়ি, যেই পৃথিবীতে সমস্ত সুখ আমি উজাড় করে দেব। আমি কি পারবো না পড়ি? কথাগুলো বলার সময় নীলের গলা ধরে আসছিল। যদি পরীর পরিবারকে মানাতে অক্ষম হয় নীল, তাহলে পরী তার কাছে থাকতে পারবে না। নীল কি করবে তখন? কাল রাতে সমস্ত ঘটনা নীল স্বচক্ষে দেখেছে। নীল পরীর রুমে আগে থেকে ছোট্ট একটা ক্যামেরা লাগিয়ে দিয়েছিল। পরী অস্বাভাবিক অবস্থাতে আছে, যদি পরী উল্টোপাল্টা কিছু করে ফেলে তাই এই অবস্থা। কাল রাতে যখন ফুটেজ অন করে তখন পরীর কান্না আর্তনাদ সমস্তটা দেখে নেয় নীল। নীলের বুকে খুব কষ্ট হচ্ছিল, ইচ্ছে করছিল পরীর কাছে ছুটে যেতে, কিন্তু মানুষকে কান্না করারও সুযোগ দেওয়া উচিত, তাই আর যায়নি। নীল খুব মনোযোগ দিয়ে পরীকে দেখে নিয়েছিল। পরীর প্রতিটা কথা বুকে বারবার বাজছিল। পরী কখনোই পরিবারকে ছাড়া থাকতে পারবে না। ছোট থেকেই পরী পরিবারকে খুব ভালোবাসে, কিন্তু পরিস্থিতির শিকারও। নীল ও পরীর সাথে সারা রাত ঘুমায়নি। পরীর হিচকির শব্দে নীলের ধ্যান কাটল। পরী কাঁদছে। নীল পরীর গাল বেয়ে ভরা পানিটুকু ঠোঁট দিয়ে চুষে নিল। নীল মুচকি এসে বলল, এই মেয়ে কাঁদছো কেন? পরী হেসকিরত অবস্থাতেই বলল, আই এম সরি নীল, আই এম সরি। আমি হয়তো আসলে। পরীকে আর কিছু বলতে দিল না নীল, তার আগেই পরী ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। নীল পরীর কপালে চুমু খেয়ে বলল, একদম আজে বাজে চিন্তা করবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর পরি, তুমি ভুলে যাচ্ছ কি করে আমি যে তোমার স্বামী, আমরা আবদ্ধ আছি, আমাদের এই জোর ভাঙবে না। নীল মলিন হেসে পরীর ওপর থেকে উঠে বসল। তারপর পরীকে টেনে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে নিল। পরীর মাথায় চুমু দিয়ে বলল, আমাকে খাইয়ে দিবে পরি? পরী মুচকি হেসে মাথা ঝাঁকালো। পরী নীলের মুখের সামনে খাবার তুলতেই নীল বলল, হুম, আগে তুমি, তুমি আর আমি একসাথে খাবো। পরী মুচকি হাসলো আর নীল পরীকে খাইয়ে দিল। পরীর চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল। নীল দুহাতে চোখ মুছিয়ে দিয়ে বলল, আমারও তো খিদে পেয়েছে পরি, এইভাবে কাঁদলে আমি খাবো কখন? আমি রাগ করেছি তোমার সাথে। নীলের বাচ্চাদের মতো কথা বলাতে পরী ফিক করে হেসে উঠল। তারপর খাবার নিয়ে নীলকে খাইয়ে দিল। নীল মুচকি এসে পরীর কানের কাছে মুখ নিয়ে বলল, বউ, আমার বউ। পরীর বুকের ঢোল বাজতে লাগলো। পরীর হার্টবিটগুলো থেমে থেমে যাচ্ছে। নীল পরীর অবস্থা দেখে মুচকি হাসছে। সুলতানা বেগম একটা 25 বছর বয়সী ছেলেকে জোরে থাপ্পড় লাগিয়ে দিলেন। 50,000 টাকা কি সাধে দিয়েছেন, তবুও নীলের কোনো খোঁজ খবর এনে দিতে পারেনি। সোশ্যাল মিডিয়াতে নীল নাম দিয়ে খোঁজাখুঁজি করেও কিছু পায়নি, কারণ নীলের পুরো নাম তো রাফসান আহমেদ নীল, যা এরা কেউ জানে না। সোফাতে বসে বেশ আয়েসে আপেল কামড়াচ্ছে প্রান্ত। বিরক্ত এসে পরীর জন্য মাথা নষ্ট হয়ে যাচ্ছে তার। এই মেয়েকে হাতের মুঠোয় আনার জন্য গত 2 দিন ধরে কোনো রকম মেয়ে বা মদ ছুতে পারেনি প্রান্ত। আজ সেই কিছুতেই বাসায় বসে থাকবে না। সুলতানা বেগমের কোনো কথাই কানে নেবে না। সুলতানা বেগম পলাশের দিকে বজ্রকণ্ঠ ছুড়ে বললেন, তোকে কিসের জন্য টাকা দিই আমি? কোনো কাজই তো করিস না। এই মুহূর্ত আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। পলাশ মাথা নিচু করে সমস্তটা শুনে নিল। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে স্থান ত্যাগ করলো। সুলতানা বেগম টেবিলে থাকা কাচের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলেন। গ্লাসটা মেঝেতে পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গেল। তারপর বললেন, উফ, এই নীল নামক অভিশাপ আমার সমস্ত পরিকল্পনাতে পানি ঢেলে দিয়েছে। প্রান্ত বিরক্তি ঠেলে সোফা থেকে উঠে গিয়ে বলল, হোয়াট রাবিস আম্মু, আমি পরের জন্য দিনকে দিন বসে থাকতে পারবো না। আমি আজ রাতেই যাব। আর তাছাড়া আমার বিজনেসের বিঘ্ন ঘটছে। গত 2 বছরে যা কমিয়েছি তা তো খরচই করে ফেলেছি। আমার আরও টাকা লাগবে। দ্রুত পরীকে খোঁজার ব্যবস্থা করো। আর পরীকেও আমার লাগবে, সুন অ্যাজ পসিবল। একবার পাই আমি, তারপর ওর কি অবস্থা করে দেখে নিও।
আই নিড পরি। ছেলের কথাতে সুলতানা বেগমের ইচ্ছে করছে দুটো কষে চর বসে দিতে। উনি কি বসে আছেন নাকি? প্রান্ত হাত খাওয়া আপেলটা টেবিলে রেখে দিয়ে বাইরে চলে আসলো। গত কয়েকদিনের ঝামেলা এই বিজনেসে বিঘ্ন করেছে। আজকে রাতে ক্লাবে পার্টি আছে, আর কালকে ডিলও আছে। এখন এই ঝামেলার মধ্যে থাকলে চলবে না। তাছাড়া 4 দিন যাবৎ প্রান্ত কোনো মেয়ের সাথে সময় কাটায়নি, শুধু হালকা মদ খেয়েছিল, যার কারণে প্রান্তের মস্তিষ্ক বিরক্ত হয়ে আছে। প্রান্ত কাউকে ফোন লাগিয়ে বলল একটা মেয়েকে আজ রাতের জন্য রেডি করতে। তারপরই পৈশাচিক হাসি দিল। প্রান্ত তাচ্ছিলের হাসি হাসল। নিষিদ্ধ গলিতে কয়েক হাজার টাকা ফেললে মেয়ের অভাব হয় না, আর পরীর জন্য তার কত সময় নষ্ট হচ্ছে। অবশ্য পরীকে বিয়ে করলে আখের লাভটা তো তারই। তাই বলে প্রান্ত নম্র ভদ্র নিষ্ঠাবান হতে পারবে না। প্রান্ত নিজের মতো থাকবে আর পরীর ওপর ছুরি ঘোরাবে। প্রান্ত 32টা দাঁত বের করে নরকীয় হাসি হাসতে লাগলো। আজকে নীল সেই সকাল থেকে একবারের জন্য রুম থেকে বের হয়নি। সারাক্ষণই কাজে মজা ছিল। পরী সেই সকাল 8টার সময় নীলকে নাস্তা খাইয়ে গেছে, আর এখনও অবধি নীল কিছু খায়নি। দুপুর 3টে বাজতে চলো। যতবারই সবাই খাবারের জন্য ডাকতে এসেছে নীল ততবারই ব্যস্ততা দেখিয়ে দিয়েছে। পরী কিছুক্ষণ পর পর লুকিয়ে উকিঝুঁকি মেরে চলে যাচ্ছে। নীল দুবার ধরেও ফেলেছে। তখন পরী বলেছে, আসলে আপনি খাবেন কি তা জিজ্ঞেস করতে এসেছি। প্রত্যুত্তরে নীল শুধু হেসেছে। নীল খায়নি বলে পরীও খায়নি। পরী প্লেটে খাবার বেড়ে নিয়ে নীলের রুমে চলে আসলো। দরজা ঠেলে রুমে আসতেই পরী দেখলো নীল রুমে নেই। পরী ভ্রু কুঁচকে ভাবছে এই অসময়ে গেল কোথায়। ব্যালকনির দরজা খোলা দেখে পরী মৃদু হাসলো। খাবার টেবিলে রেখে ব্যালকনিতে পা বাড়ালো। নীল রেলিংয়ে 2 হাত দিয়ে পেছন ফিরে বাইরের দিকে তাকিয়ে আছে। পরী হালকা কাশতেই নীল ঘুরে তাকালো। পরীকে দেখে নীল স্নিগ্ধ হাসি দিল। নীলের দিকে পরী এক দৃষ্টিতে চেয়ে আছে। পরী বরাবরই নীলের মাঝে আটকে যায়। পরীকে স্তব্ধ হয়ে থাকতে দেখে নীল মৃদু হাসল। পরক্ষণে দুষ্টুমি করার স্বাদ হলো, তাই নীল পরীকে চোখ মেরে দিল। নীল চোখ মারতেই পরী মাথা নিচু করে নিল। নীল বুঝি দেখে ফেলল পরী যে তার দিকে বেহায়ার মতো তাকিয়েছিল। ইস, কি লজ্জা! পরী মাথা নিচু করেই বলল, আপনার খাবার নিয়ে এসেছি, খেতে আসুন। এই কথা বলে পরী এক মুহূর্তেও দেরি করল না। ব্যালকনি থেকে রুমের দিকে পা বাড়ালো। পরীর দিকে চেয়ে নীল হাসতে লাগলো। পরক্ষণে হাসিটা কোথাও বিলীন হয়ে গেল। মনের মাঝে একরাশ অশান্তি এসে গ্রাস করে নিল। হঠাৎ নীলের ফোন বেজে উঠল। নীল পকেট থেকে ফোন বের করে কথা বলে নিল। নীলের মুখটা বেশ গম্ভীর দেখালো। নীল এক দীর্ঘশ্বাস ফেলে রুমের দিকে পা বাড়ালো। কয়েকদিনের মাঝে সব কিছু বদলে যাবে। মনের ভেতর অজানা সব ভয় কাজ করছে। নীলের মন ব্যাকুল হয়ে পড়ছে। কি হবে? আচ্ছা, সব কিছু কি ঠিক হয়ে যাবে? পরীর হাতে হাত রেখে কি সংসারটা করা হবে? নীল আর ভাবতে পারে না। পরীর ডাকে নীল ব্যস্ত পায়ে রুমে ঢুকে পড়ল। আজ 2 দিন হলো নীল আর অনিক বাসায় নেই। নীল হঠাৎই সেদিন সন্ধ্যাতে অনিককে নিয়ে বেরিয়েছে। বলেছে ফিরতে অনেক দিন সময় লাগবে। নীলের কি এমন কাজ পড়েছে যার জন্য এত আর্জেন্ট যেতে হলো? মধ্যরাত থেকেই পরীর মনটা কেমন কুগাইছে। কিছুতে শান্তি মিলছে না। কেমন বাজে অনুভূতি হচ্ছে। হঠাৎই পরীর বেশ কান্না পাচ্ছে। নীল ঠিক আছে তো? পরী আশেপাশে নিজের ফোন খুঁজতে লাগলো। সেদিন যাওয়ার আগে নীল পরীকে ফোন কিনে দিয়েছিল, কিন্তু পরী ফোনটা খুঁজে পাচ্ছে না। পরী নিজের ওপর বড্ড রাগ হচ্ছে। কোথায় রেখেছে ফোনটা? পরী দৌড়ে ব্যালকনিতে গেল। ব্যালকনির সেন্টার টেবিলে ফোনটা দেখতে পেয়েই পরী ঝাঁপিয়ে পড়ে ফোনটা নিল। পরীর মনে হচ্ছে একটি সেকেন্ডও খুব গুরুত্বপূর্ণ। পরীর চোখ দিয়ে অঝরে বর্ষণ নামতে লাগলো। হাত পা বেশ জোরে কাঁপছে। কাঁপা হাতে নীলকে কল করতে গিয়ে 2বার ফোন হাত থেকে পড়েও গেল। নীলের কিছু হয়নি এই কথাটা শোনা পদ্ধতি পরী নিজেকে স্থির রাখতে পারছে না। পরী কাঁপা হাতে ফোনটা উঠিয়ে আবার কল লাগালো। কয়েকবার রিং হয়ে ফোন কেটে গেল, কিন্তু নীল ধরল না। নীল ঘুমোচ্ছে ভেবে পরী নিজেকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু নাছোড়বান্দা মন কিছুতেই মানছে না। নীলের কণ্ঠ না শোনা অবধি পরী নিজেকে স্থির রাখতে পারবে না। পরী আবার কল লাগালো। 2বার রিং হয়ে ফোনটা কেটে গেল। পরী আবার কল লাগালো, কিন্তু এবার ফোন সুইচ অফ বলছে। পরীর শরীর যেন এবার দ্বিগুণ উত্তেজনা নিয়ে কাঁপতে লাগলো। পরী একাধারে কল দিতেই লাগলো, কিন্তু বারবার ফোন সুইচ অফ বলছে। পরীর মনের সূক্ষ্ম আশঙ্কাগুলো স্থূল রূপ ধারণ করলো। পরীর ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওর নীল ঠিক নেই, না হলে ফোন ধরছে না কেন? পরীর মাথা ঝিমঝিম করছে। সারা মাথা জুড়ে শুধু নীল, নীল আর নীল করছে। মস্তিষ্ক শুধু নীলকে নিয়েই ভাবছে। মনে হচ্ছে মস্তিষ্কে শুধু নীল নামটাই সেট করা আছে।
পরীর কান্নার বেগ বাড়তে লাগলো। পরী নিজেকে স্থির রাখতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়ল। পরীর চোখ থেকে তুমুল বর্ষণ নেমে যাচ্ছে। পরীর মন অশান্ত হয়ে যাচ্ছে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে পরীর। পরী কোনো মতে কান্না চেপে ওয়াশরুমে চলে গেল। অজু করে এসে তাহাজ্জুদ নামাজ পড়তে লাগলো। আল্লাহর কাছে নীলের সুস্থতা কামনা করছে পরী। চোখ দিয়ে বিরতহীন অশ্রু ঝরছে। পরীর অশান্ত মন নামাজে বসে খানিকটা স্বস্তি পেলেও পুরোপুরি শান্ত হতে পারল না। পরী নামাজের রাকাত শেষ করছে আর নীলকে অনর্গল ফোন করে যাচ্ছে, কিন্তু নীলের ফোন সুইচ অফ। নামাজ পড়তে পড়তে ফজরের আজান পড়ে গেল। পরী ফজরের নামাজ শেষ করে উঠে বসলো। চোখের লোনা পানি মুখে শুকিয়ে গিয়ে খানিকটা আঠালো রূপ ধারণ করেছে। পরীর এতে কোনো ধ্যান নেই, সে তো শুধু নীলের সুস্থতা কামনা করে যাচ্ছে। পরী মাথার ঘোমটা ফেলে করিডোর দিয়ে বাসার সামনের দিকের খোলা বিশাল ব্যালকনিতে গেল। হালকা শীত পড়েছে, কিন্তু পরীর গায়ে কোনো শীতবস্ত্র নেই। ভোরের মৃদু আলো ফুটতেই খানিকটা বাতাস অনুভব করছে পরী। পরীর খোলা হাফ সিল্কিশ ভাঙা চুলগুলো বাতাসের সাথে তাল মিলিয়ে উড়ে যাচ্ছে। পরীর চোখজোড়া বাসার মেন গেটে নিবদ্ধ। পরীর মনের কোণে যেন কোনো ইচ্ছাই নেই, শুধু নীলের সুস্থতা ছাড়া। হঠাৎ পরীর চোখ অশান্ত হয়ে গেল মেন গেট দিয়ে নীলের গায়ে ঢুকতে দেখায়। পরী ছুটে চলে গেল বাসার মেন ডোরে, কিন্তু পরীর কাছে এইটুকু পথ যেন মনে হচ্ছে 1000 মাইল। পরীর পা অসাড় হয়ে যাচ্ছে। পরী কোনো মতে নিচে আসলো। মেন ডোরে এসে পরীর পা আটকে গেল। শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে। পরীর মুখ থেকে রও কাটছে না। পরীর সব কিছুকে স্বপ্ন মনে হচ্ছে। পরীর বুকে চিনচিনে ব্যথা হচ্ছে। পরীর ঠোঁটজোড়া কাঁপছে, চোখ দিয়ে পানি ঝরছে। পরী কাঁপা ঠোঁটটি অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, নীল। তারপরই পরী জ্ঞান শূন্য হয়ে পড়ল। মুখে পানির ঝাপটা পড়তেই পরীর জ্ঞান ফিরে এলো। চোখ তুলে তাকিয়ে নীলকে খুঁজতে লাগলো পরী। নীল পরীর মাথার কাছে বসে আছে, কিন্তু পরী পাগলের মতো আশেপাশে খুঁজছে। পরীকে ডেসপারেট হয়ে যেতে দেখে নীল এক হাতে পরীকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু পরী শান্ত হচ্ছে না। পরী নীলকে খুঁজে চলেছে। নীল অবস্থা খারাপ দেখে পরীর মুখ এক হাতে চেপে ধরে ধমকের সুরে বলল, পরি, কাম ডাউন। এমন করছো কেন? আমার দিকে তাকাও। নীলের কণ্ঠে পরী পেছনে ঘুরে তাকালো। নীলকে দেখে পরীর চোখ দিয়ে অনর্গল পানি ঝরতে লাগলো। কতটা প্রশান্তি হচ্ছে মনে তা বলে বোঝানো সম্ভব নয়। পরী কাঁদো কাঁদো কণ্ঠে উচ্চারণ করলো, নীল। নীল মুচকে এসে বোঝালো, আমি তোমার নীল। পরী নীলের হাতের দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নীলের ডান হাতে বড় ব্যান্ডেজ করা। পরী নীলের হাত ধরে হিচকি টেনে কাঁদতে লাগলো। নীল পরীর দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে। নীল জানতো এমনই কিছু হবে, কিন্তু পরী এতটা ডেসপারেট হবে তা বোঝেনি। তাহলে এভাবে বাসায় আসতো না। পরীকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু নীলের কথায় পরী মানতে নারাজ। পরী বারবার এক বলি আওড়াচ্ছে। কিভাবে হলো? কতটা ব্যথা পেয়েছে? খুব কষ্ট হচ্ছে নাকি? এবার আর নীল নিজের হাসি থামাতে পারল না। নীল ফিক করে হেসে দিল। পরী কি করছে পরীর কোনো ধারণাই নেই। আশেপাশে সবাই আছে, পরী যেন তা ভুলেই গেছে। পরী নীলের দিকে কিছুক্ষণ তাকিয়ে নীলের হাসিকে পাত্তা দিল না। পরী আবার ব্যস্ত হয়ে পড়ল। পরীর এমন কাণ্ডে সবাই মিটে মিটে আসছে। কতটা ভালোবাসলে এমন পাগল হয়ে যাওয়া যায় তা বলা মুশকিল। হারিফ আহমেদ নীলকে চোখ দিয়ে ইশারা করলেন পরীকে ঘরে নিয়ে যেতে। নীল মাথা ঝাঁকিয়ে পরীর দিকে এক পলক চেয়ে নিল। এত ভালোবাসে মেয়েটা, এই মেয়েটা যদি তার হাতে হাত রেখে সারা জীবন থাকে, তাহলে তো নীল পরীকে পৃথিবীর সমস্ত সুখ এনে দেবে। মেয়েটাকে নীলও যে খুব ভালোবাসে। নীল মলিন হেসে বলল, পরি, রুমে চলো, তারপর তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিব। পরী এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়ালো। নীলের ডান হাতে ব্যান্ডেজ, তাই বাঁ হাত দিয়ে পরীকে আঁকড়ে ধরল। তারপর পরীকে নিয়ে নিজের রুমে চলে গেল। রুমে আসতে পরী নীলের যত্ন শুরু করে দিয়েছে। পরী বলেছে, আগে আপনি ফ্রেশ হন, তারপর সমস্তটা শুনবো। নীলের ফ্রেশ হতে বেশ অসুবিধা হচ্ছিল। মানুষের ডান হাত অতীব গুরুত্বপূর্ণ। পরী নীলকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। তারপর হাত মুখ ধুইয়ে ভালো করে